আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশ এবং প্রবাদ যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে আবার অভিনন্দন জানাই। বাংলাদেশের রাজনীতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ভবিষ্যতে আসলে কি হয় সেটা বোঝা যাচ্ছে না, কারণ কেউ নির্বাচন চাচ্ছে, কেউ নির্বাচন চাচ্ছে না, কেউ পিয়ার পদ্ধতিতে যাচ্ছে, এক একজন এক এক পর্যায়ে এক একভাবে। সব মিলিয়ে আসলে আজও নির্বাচন হচ্ছে কিনা, হবে কিনা, কবে নাগাদ হবে সেটা নিয়ে সঞ্চয় প্রকাশ করেছে বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে। তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নতুন নতুন আলোচনা নিয়ে আসতেছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনও সব দলের ঐক্যমত হতে পারেনি। সামনে ঐক্যমত সম্পূর্ণ হলে নির্বাচন ইনশাল্লাহ অতি দ্রুত হয়ে যাবে। ঐক্যমত আমার মনে হয় যতক্ষণ না হবে, যতদিন না হবে, যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে। বাংলাদেশে আর কোনো দল নাই। যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাতো সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে, আওয়ামী লীগের সচিবরা বিএনপি সচিবালয়ের ভিতরে কি করে। এখন পর্যন্ত যাদের এখন জেলখানায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে। ওরা আওয়ামী লীগের আমার সচিব ছিল, এখনো সচিব। অথচ আমাদের সময় যারা সচিব ছিল, যারা এখন রিটায়ারমেন্টে যায় নাই, তাদের সব বাতিল করে দিচ্ছে। এখন আরো শুরু হয়েছে প্রশাসনে, বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে। কে কে বিএনপি কোথায় আছে, হয় বিএনপি দিতে হবে, বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন, থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে। বিএনপিকে রাখা যাবে না। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, তারই একটি বিষয় হলো এইটা, এই যে 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, একটা খুনের আসামি হামিদ সাহেব, তাকে পালিয়ে যেতে দেওয়া, এটা হলো এই একটা বিষয়। আরো বিষয় আছে, এই সরকারের মধ্যে অবস্থানরত অনেক অনেক মন্ত্রী, অনেক কি বলে উপদেষ্টা, যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এই দেশ পরিচালনা করতেছেন। এখান থেকে নজর ফিরিয়ে নেওয়া। আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি? আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। নইলে আজকে একটি কথা আমি দেখছি, একটি জিনিস, সবাই তো দেশপ্রেমিক করে দাবি করেন ভাই, আমিও নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে দাবি করি। আমি অন্য কোনো কারো কথা বলছি না, আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না, আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না, আমি কেন ইচ্ছা করলে বাগাইছড়ি যেতে পারবো না। আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই, আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেক যেতে পাসপোর্ট ভিসা লাগবে? আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই, ঘটনাটা কি। আমি এটাও বুঝি না, আমার এনসিপি ভাইরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা, তারা এই সম্বন্ধে কথা বলছেন না কেন? তারা কেন কথা বলছেন না? আর কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি কেন বলছেন, আমি বলছি এই কারণে এই দেশটাকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এই দেশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জুলাই আগস্টের বর্ষপূর্তিতে আজকে বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানের যে সম্মানিত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই অনুষ্ঠানের উদ্যোগ আমাদের বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমার সামনে উপস্থিত আমাদের সহযোদ্ধারা, সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম।
আমি বক্তব্য বেশি বড় করব না, অল্প কিছু কথা বলি। গত 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না, ভোট না, বরং ভীতি। গত 17 বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল, ভীতির মধ্যে। কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে, এবং এই ঘৃণা রূপান্তরিত হবে গণঅভ্যুত্থানে। আমি আরেকটা কথা সবসময় বলি, জেল থেকে বের হওয়ার পরে বলেছি, আমি বিশ্বাস করি, তাই আমি বলি, আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি, ডিভাইননেসে বিশ্বাস করি। একটা মানুষ বা একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল, কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো, যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশি ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি। তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাঢ্য ইতিহাস ছিল, সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, আমরা ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। এইটা কোনো রাজনীতি না, এইটা আন্দোলন। এটা আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিব্রাইল আলাইহিস সালামকে বলে দেয়, এবং জিব্রাইল আলাইহিস সালাম সকল কায়নাতে মানুষকে বলে দেয় যে আল্লাহ এর প্রতি ঘৃণা এনে দাও। নাহলে আমি আসলেই চিন্তা করি, এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকে এই দায়িত্ব দেবে, আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি। একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে, এবং দেখেন আল্লাহর কি মোহর মারা। ক্ষমা চাওয়া তো দূরের কথা, আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম, এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা। তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। এটা মানে কি, এই যে মনে আছে যখন আবু সাইদকে গুলি করা হয়েছিল, বলেছিল তারা ড্রাগ এডিক্ট। তার মানে আমাদের এই অর্জন, আমাদের যে স্বাধীনতা, তাদের যে পরাজয়টা, এটা তারা এখনো মেনে নিতে পারছে না। আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপিকে, যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে। গত 9 মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি, মেন্টালিটি দেখেছি, সবাইকে নিয়ে কাজ করার। এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। কিন্তু আমি একটা অনুরোধ করব, সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না, তাহলে তো ডেমোক্রেসি থাকে না। হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে, অনেক কিছু একমত হবে না, কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে। কারণ সেটা হলো কি, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। কেন থাকতে হবে আমি সেটাও বলি। আমি জানি এই কথাটা হয়তো অনেকের ডেমোক্রেটিক লাগবে না, কারণ বাংলাদেশের 4 থেকে 5 কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে। যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে। আপনার মনে রাখতে হবে, ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউ নিড স্পেশাল ল। আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না। আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে। খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে, বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি, এরা জঙ্গি। ভাইয়ের আমার, এই ট্র্যাপে পড়বেন না। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, দ্যাট আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশি দোয়া করি যে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন, এবং গত 17 বছরে বিএনপি থেকে আরম্ভ করে, জামাত ইসলামী থেকে আরম্ভ করে, অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে, আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী থেকে আরম্ভ করে যারাই জেল খেটেছেন, নিহত হচ্ছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব, নতুন ভাবে দেখব। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ
তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ। সালামু আলাইকুম। 100% প্রপোজালে যদি একমত হতে বলে তাহলে আলোচনার তো দরকার নাই, সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা যোগ্য, সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমরা 90 দিনেই এটা থাকুক, সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব, এটা 90 দিনের মধ্যে প্র্যাকটিস আসতে সেটা থাকুক। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে, যেটা বিধান থাকে সংবিধানে, যদি অ্যাক্ট অফ গডের কারণে কোনো কারণে বিলম্ব করতে হয়, তাহলে আরও 1 মাস সেটা একটা বিধান রাখা যেতে পারে, বাট 90 দিনে স্টিক করে তারপরে সেটা রাখা যেতে পারে। এই বিষয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। আর স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কেয়ারটেকার সরকারের বিধানে লেখা নাই। নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে 2টা, একটা রাষ্ট্রপতি আর একটা জাতীয় সংসদ নির্বাচন। সেটা তো এখনো বহাল আছে, সেখানে সংশোধনী আসে নাই। প্রস্তাব কেউ দিতেই পারে। যেখানে স্থানীয় সরকারের অন্ততপক্ষে 4টা স্তর আছে আমাদের দেশে, এবং প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় লাগে, এটা ইন প্র্যাকটিস। এবং স্থানীয় সরকারের মেয়াদ এক সময় একটা শেষ হয়। কোনো সময় ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়, কোনো সময় উপজেলা, কোনো সময় পৌরসভা, কোনো সময় সিটি কর্পোরেশন। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। এগুলো সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। 13 অ্যামেন্ডমেন্ট বিল বহাল চাওয়া মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান, আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি। যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে আর্টিকেল 58 আছে, 2 ক পরিচ্ছেদ আছে, সেটা তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো। কিন্তু যেহেতু একই বিষয়ে অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট আছে জাস্টিস খায়রুল হকের ত্রয়োদশ সংশোধনের উপরে, যেটা বাতিল করা হলো, সেটা যেহেতু রিভিউর মধ্যে এখন আছে, রিভিউটা এখনো শুনানি হয়নি, সেজন্য আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না। তবে আমরা আশা করি সেটা জনগণের পক্ষে যাবে, এবং যদি যায় তাহলে পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাজ ইট ইজ ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে ছিল সেভাবে বহাল হবে। এখন আলাপটা হচ্ছে সেইভাবে বহাল হলে সেই জায়গায় আমরা কি কি সংশোধনী চাই, সেই জায়গাতে আমরা বলেছি যে আমরা কিছু কিছু সংশোধনী চাই, কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না, এবং এই বিষয়ে প্রায় সকলেই একমত। তবে হ্যাঁ, আগে যে প্রভিশনগুলো রাখার জন্য এখন আলোচনা হচ্ছে, সেই প্রভিশনগুলো এখনো পর্যন্ত সবাই ঠিকমতো আমরা উপস্থাপন করতে পারিনি। দলগুলো আলোচনা করে এখানে বিকল্প প্রস্তাব দিবে, তারপরে পরে আলোচনা হবে। তবে এই বিষয়ে একমত যে এখানে 2-1টি প্রভিশন আরও আগে রাখতে হবে। তারপর থেকে যদি জুডিশিয়ারিকে কন্টিনিউ রাখা হয় আর কি, বিধান হিসাবে 2-1টা প্রভিশন থাকতে পারে, এবং শেষ পর্যন্ত যদি কোনো কিছু না হয় তাহলে সর্বশেষ অপশন হিসাবে যে রাষ্ট্রপতি থাকার বিধানটা আছে সেটা রাখা যায়। তবে এইটার বিষয়ে সবার একটু রিজার্ভেশন আছে, আমাদেরও আছে, কিন্তু একটা বিধান একদম সর্বশেষ হিসাবে রেখে দেওয়া বোধহয় সমীচীন হবে যদি আগের প্রভিশনগুলোতে একমত না হওয়া যায়। তা আশা করি হবে। এইবার তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে, মানে আগামীতেও হবে। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন, ভবিষ্যতে কেয়ারটেকারের সরকারের অধীনে নির্বাচন হলে, তারপরে স্বাধীন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা হলে, জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হলে, দুদক যদি রাইটলি ফাংশন করতে পারে, তাহলে আমার মনে হয় জাতির মধ্যে অনেক ব্যালেন্স আসবে, চেক অ্যান্ড ব্যালেন্স হবে, পাওয়ার ব্যালেন্স হবে, এবং এইটা একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট, এবং ডেমোক্রেটিক অর্গানাইজেশনগুলো দাঁড়িয়ে যাবে শক্ত ভিত্তির উপরে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর